ঠান্ডা থেকে করবে, কেমনে ক্ষমতায় থাকা যায় আরো বেশি। আমার কোনোদিনই ডক্টর ইউনুসকে এরকম হয়নি, এবং আজকে এখানে দাঁড়িয়ে বলছি এখনো মনে হয়নি। কিন্তু আমার কাছে মনে হচ্ছে রাজপথ দিয়ে গলিতে গলিতে ঘরে বাইরে বিভিন্ন জায়গাতে কিছু কিছু প্রাণী ঘোরাফেরা করছে, কিছু কিছু মানুষ কাজ করছে, আর তাদের কাজের মধ্যে দিয়ে ওইখানে ফরেন অফিস কমিটিতে যে বৈঠক হচ্ছে, সেই বৈঠকে সংবিধান সংশোধন নিয়ে আলোচনা হচ্ছে। খুবই জটিল অনেকগুলো বিষয়। আমি প্রথম দফায় পুরোটাই ছিলাম, এখন থাকি না। এখন বিতর্ক বেড়েছে। আমার মনে হয় দেশের অনেক বড় বড় সংবিধান বিশেষজ্ঞ আছে, যেমন ঈশ্বরী ডক্টর কামালের কথা বললাম, এরকম আরো কয়েকজনের নাম বলা যাবে, ঠিক ওনার মতো না হলেও কাছাকাছি। সত্যি সত্যি আমরা একটা ভালো দেশ করতে চাই, গণতান্ত্রিক দেশ করতে চাই, একটা কল্যাণ রাষ্ট্র করতে চাই। কিন্তু হঠাৎ করে মনে হচ্ছে ছন্দ কথা মতের পার্থক্য তো হবে। আপনি পিআর চান, আমি চাই না। আপনি পিআর চান, আমি অর্ধেক চাই, অর্ধেক চাই। আপনি লোয়ার হাউস আপার হাউস বুঝতে চান, আমি লোয়ার হাউসে চাই না, আপার হাউসে চাই। এরকম মত পার্থক্য তো থাকতেই পারে। গণতন্ত্র মানে যত রকম মতের পার্থক্যই থাকুক, সেই পার্থক্যগুলো সংশ্লেষ করে এরকম একটা মিশ্রণ করতে হবে যাতে সবাই মিলে আমরা সেটা বাঁচতে পারি। আলোচনাগুলো সেরকম করে অগ্রসর। কিছু কিছু মৌলিক বিষয়ে একমত হয়নি সবাই, এখন পর্যন্ত হতে পারেনি, আজ পর্যন্ত, কিন্তু বেশ কিছু বিষয় হতেও পেরেছে। ডক্টর ইউনূস বলছিলেন, আমি কোনো জিনিস চাপিয়ে দেব না, সবাই মিলে যেটা একমত হবে সেইটা করবো, যেটা একমত হবে না, মত পার্থক্য থাকবে, সেটা ভবিষ্যতের জন্য রেখে দেবো, ভবিষ্যতে যারা আসবে তারা। আমার কাছে মনে হয়েছিল বাংলাদেশ সত্যি সত্যি আর এক সিঁড়িটি আর উপরে উপরের ধাপে উপরের তলায় পার হতে পারবে গণতন্ত্রের। কিন্তু হঠাৎ করে বুধবার একটা ঘটনা ঘটল, শুক্রবার জুম্মার নামাজের পরে ছবি প্রকাশিত হল, তারপরে দেখে সমস্ত কিছু হঠাৎ করে মুহূর্তের মধ্যেই বদলে যাবে। ঘটনা ঘটল বুধবার, পুরো বুধবার তো গেল, বৃহস্পতিবার গেল, শুক্রবার বিকেল পর্যন্ত, জুম্মার আগে পর্যন্ত কেউই কিছু জানে। বিশ্বাস করা যায়? যখন ভিডিও আমাদের সামনে আসলে দেখলাম, চতুর্দিকে মানুষের চর্চা, মানুষ তো দেখেছে, পুলিশ দেখেনি, পুলিশ কিছুই করে। ভিডিওতে যখন ছবিগুলো বেরোল, তখন পুলিশের মনে হল কিছু কিছু লোক অ্যারেস্ট করা দরকার, তার অ্যারেস্ট করে। এটা মেনে নেওয়া যায়? একটা গন্ধ পাওয়া যায় না, কেন এরকম হলো? এবং তারপর থেকে আপনারা দেখেছেন, আমি বলছি মিছিল যে অশ্লীল স্বভাব, ওগুলো ঘরে বসে টিভির সাথে আপনার শিশু সন্তান অথবা কিশোরকে নিয়ে একসাথে ওই ছবিও দেখতে হবে। এত অশ্লীল স্বভাব। কোন নেতার প্রতি আপনার বিদ্বেষ থাকতে পারে, কিন্তু তার বংশ নিয়ে, জন্ম নিয়ে স্লোগান তৈরি করা কি ভালো? ভালো ভালো কথা বলে, বড় বড় কথা বলে, কিন্তু সমস্ত সংস্কৃতির রুচি নষ্ট করতে পারতাম। আজকে আমার আসতে দেরি হয়েছে, আপনাদের কাছে মাপ চাইছি। কিন্তু কারণ কি? এখানে বসেছেন ফখরুল ভাই এবং খসরু ভাই, দুইজনই মিছিলটা শুরু করে দিয়ে আসছেন। সেই মিছিল আবার দেখলাম জামাত শিবির রাজাকার মিলে মিশে একাকার স্লোগান, একদম সরাসরি দুটো কাজকে ভাগ হয়ে গেছে। আমি মনে করি এখন তো গভীর হতে পারছে আসলে আমরা কোথায় কোথায় যাবে, কতদূর যাবে, কি ভাবে এই সিদ্ধান্ত যদি নিতে না পারি, তাহলে আগামী দিন আমাদের কাছে শুরু হবে। যে গণতন্ত্রের কথা বলছি, যে নির্বাচনের কথা বলছি, কেউ কেউ হয়তো এই নির্বাচনটা চান না, এখন চান না, হয়তো তাদের মতো করে চান, অথবা তারা যেমন করে চান কেবল সেরকম হলেই নির্বাচন হবে, না হবে নির্বাচন। আমি কাউকে দোষ দিচ্ছি না, কাউকে কাজ করে না করছি, এখনো সেরকম জ্ঞান আমার পরিমিত নয়, সেরকম করে আমি প্রমাণ সহ বলতে পারবো না। কিন্তু এটাকে যখন বুঝবো যে ইনি এই প্রক্রিয়া ধ্বংস করবার জন্য দায়ী, তার পক্ষেই খারাপ, মাফ করবেন, তার বিপক্ষে খারাপ। আমি এরকম করে দেখতে পাচ্ছি। আমি এখন মনে করি মানুষের মধ্যে অদ্ভুত ভাবে
এমনকি 1 বছর পরে, অভ্যুত্থানের 1 বছর পরে ওই যে মুক্তির চেতনা, ফ্যাসিবাদ থেকে মুক্তি, গণতন্ত্রের জন্য মুক্তি, দেশের মুক্তি, মানুষের শোষণ থেকে বৈষম্য থেকে মুক্তি, সেই চেতনা এখনো জাগ্রত।